প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন খবর ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সঙ্গে আছি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের জন্য বাংলাদেশের দল ঘোষণা। 5 বছর পর দলে ফিরেছেন সৌম্য সরকার। বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয় ও নাইম হাসান। বিসিবির জেলা ও মহানগর কোচ নিয়োগ পরীক্ষায় তুগলকি কাণ্ড। 218 জনে পাশ মাত্র 20 জন। ক্ষুব্ধ লোকাল কোচরা, আবার হবে পরীক্ষা। ফুলহ্যাম এফসির হয়ে অভিষেক ফারহান আলীর। সেপ্টেম্বর উইন্ডোতে আসছেন লাল সবুজের দেশে। সাফ নিয়ে বড় পরিকল্পনা বাফুফের। এতিমখানা থেকে আর্জেন্টিনার অনূর্ধ্ব 17 দলে কিকো রামোস। 2030 সাল পর্যন্ত আলবি সেলেস্তেদের দায়িত্বের প্রতীকী স্বাক্ষর স্কালোনির। নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। স্কোয়াডে ফিরেছেন জাকের আলী অনিক, সৌম্য সরকার আর পেসার মুশফিক হাসান। বাদ পড়েছেন নাইম হাসান, জয়, রবিউল। এই দলের সহ অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। আছেন এবাদত হোসেন। অজি সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে দলে রাখা হয়েছে 5 পেসার। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বহু প্রতীক্ষার টেস্ট সিরিজ। এ প্রজন্মের কোনো ক্রিকেটার তো বটেই। পঞ্চপাণ্ডবের কেবল মাশরাফিরই অভিজ্ঞতা ছিল অজি কন্ডিশনে আভিজাত্যের ক্রিকেটে খেলার। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে শান্ত মিরাজদের। তবে ইনজুরির লম্বা তালিকায় সে উচ্ছ্বাস যেন অনেকটাই ফিকে। ইনজুরিতে আগেই ছিটকে গেছেন নাহিদ রানা। শরীফুল লিটন যে প্রথম টেস্টের স্কোয়াডে থাকছেন না তাও জানা গিয়েছিল আগেই। তাই তো দল ছিল অনেকটা অনুমেয়। তবে সেখানে বড় চমক বোধ হয় সৌম্য সরকারের ফেরা। 5 বছর পর আভিজাত্যের ক্রিকেটে এই টপ অর্ডার। মূলত অজি বাউন্সি কন্ডিশনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের। সৌম্যকে জায়গা করে দিতে বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। সবশেষ 6 ইনিংসে যার 50 মোটে একটা। তবে টিকে গেছেন সাদমান ইসলাম অনিক। আছেন তানজিদ তামিমও। মুশফিক, মুমিনুল, তাইজুল তো অটো চয়েস। অধিনায়কের আর্মব্যান্ড থাকছে শান্তর হাতেই। সহ অধিনায়ক ওয়ানডে কাপ্তান মেহেদী হাসান মিরাজ। এই দলে চমক আছে আরও, ফিরেছেন জাকের আলী অনিক। গত মাসে জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে ইমার্জিং দলের হয়ে 3 ইনিংসে 3টাই 50 আছে যার। পেসারদের লম্বা ইনজুরি তালিকায় একটা ধন্যবাদ পেতেই পারেন এবাদত হোসেন চৌধুরী। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি মঞ্জুর হলেও দেশের প্রয়োজনে এবাদত ফিরছেন বিসিবির অনুরোধে। তাকে নিয়ে টাইগার স্কোয়াডের সিমারের সংখ্যা 5। প্রত্যাশিতভাবে আছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ আর খালেদ। সিরিজের জন্য 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিম টাইগার। দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন লিটন, শরীফুল। ডারউইনে 13 আগস্ট 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাহবুব রিমন, স্টার প্লে। 3 ধাপে হবে পরীক্ষা, অথচ পরীক্ষার্থী নিজেই জানেন না তার প্রক্রিয়াটা কি। কত মার্কের, কত ঘন্টা, কিংবা প্রশ্নের ধরন বাংলা নাকি ইংরেজিতে, সে সম্পর্কেও ছিল না স্পষ্ট কোনো নির্দেশনা। এমন এক অদ্ভুত পরীক্ষা হয়ে গেল বিসিবির জেলা ও মহানগরের কোচ নিয়োগে। ফলাফল 218 জন আবেদনকারীর মধ্যে পাশ করেছেন মোটে 20 জন। মেধা যাচাইয়ের নামে অভিজ্ঞদের ছেটে ফেলার এমন প্রক্রিয়াতে ক্ষুব্ধ লোকাল কোচেরা। মাহবুব রিমনের আরও একটি রিপোর্ট। তামিম সাহেব, আমি অত্যন্ত লজ্জিত এবং আপনি আমাকে ক্ষমা করবেন। ভাবতে পারেন সিরাজগঞ্জের স্বনামধন্য ক্রিকেট কোচ মামুন আবদুল্লাহ বিসিবি সভাপতি তামিম ইকবালের কাছে হঠাৎ করেই ক্ষমা চাইছেন কেন? দুদিন আগেই তো যিনি তুলোধুনো করেছিলেন তামিম আর তার বোর্ডকে। কোনো অদৃশ্য চাপ নাকি ভিন্ন কিছু? 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন ইউটার্নের কারণ দর্শকদের ওপরই ছেড়ে দেয়া যাক। ড্রামা ওভার ড্রামা। বিসিবির জেলা ও মহানগর কোচ নিয়োগে বোর্ডে গেল কয়েকদিন যা হয়েছে তা ছাড়িয়ে যাবে সবকিছু। গেল 15 জুন এক গাদা শর্ত দিয়ে 2 বছর মেয়াদে 59 জেলা ও ঢাকা মেট্রোর 2 ইউনিটের কোচ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিবি। তবে সেখানে সব শর্ত পূরণ করতে পারেননি অধিকাংশ আবেদনকারী। কিন্তু সমস্যাটা অন্যখানে। গেল 22 থেকে 24 জুলাই হওয়া এই পরীক্ষার ব্যাপারে নাকি ছিল না কোনো স্পষ্ট নির্দেশনা। কত মার্কের, কত ঘন্টা, প্রশ্নের ধরন, মাতৃভাষা নাকি ইংরেজিতে, সে সম্পর্কেও ছিল না কোনো গাইডলাইন। ফলাফল অনুমেয়।
218 জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন মোটে 9.17%, অর্থাৎ 20 জন। পারফরমেন্স শিট দেখে ন্যাশনাল টিমে সিলেক্ট হয় কেন? একটা কোচ তার অতীত পারফরমেন্স দেখে। তাহলে বিসিবি কি করে? বিসিবিতে গেম ডেভেলপমেন্ট আছে, গেম ডেভেলপমেন্টের কাজ কি? তার কাছে ডাটা নাই কোন জেলায় কোন কোচটা কি কাজ করছে। সে ওই ডাটার উপর ভিত্তি করে কেন কোচদেরকে মূল্যায়ন করবে না? তাহলে ক্রিকেট বোর্ডের কাছে কি আছে? তাহলে তো আজকে থেকে ক্রিকেট ছেলেদেরকে ফিল্ডে কাজ করানোর বাদ দিয়ে ছেলেদেরকে নিয়ে বই খাতা নিয়ে বসে ক্রিকেট খেলা শিখাবো। তাহলে তো ওই যে বই পড়ে যেমন সাঁতার শিখে, বই পড়ে সাঁতার শিখা যেমন যায় না, বই পড়ে ক্রিকেটও হয় না। বাধ্য হয়ে তাই এবার আবারও রিভার্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ড, যেখানে শিথিল রাখা হয়েছে আগের সব মানদণ্ড, নাকি থাকবে স্পষ্ট গাইডলাইনও যোগ করা হয়েছে বাকি 5 জেলাকেও। ক্রাইটেরিয়া আমরা ওপেন করে দিয়ে মানে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট বা লেভেল 1 করা থাকতে হবে এটা ম্যান্ডেটরি না করে একটা ওপেন ইন্টারভিউ কল করছি আমরা। মার্কিং সিস্টেমটা খুবই ট্রান্সপারেন্ট, অনেকে ভালো ছিল, অনেক স্যাক্রিফাইস করে অনেক বছর সার্ভিস দিচ্ছে, তারা বাট পরীক্ষার মাধ্যমেই তাদেরকে পাস করে আসতে হবে। তবে এবার সামনে আসছে নতুন সংখ্যা, কারণ অনেক জেলা কোচি আশঙ্কা করছেন যারা এই পরীক্ষার প্রক্রিয়ার সমালোচনা করে বিসিবির বিপরীতে দাঁড়িয়েছিলেন তাদের বিরুদ্ধে নাকি নেমে আসবে বোর্ডের নীরব নিষেধাজ্ঞা। আবার যে 20 জন পাশ করেছেন তাদের ব্যাপারেও বোর্ডের ভাবনা কি? যদিও বোর্ডের গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান টেকনিক্যাল জায়গাতে নিয়োগ দিতে চান যোগ্যদেরই, বাকি উত্তর আপাতত সময়ের হাতে। মাহবুব রিমন, স্টার প্লে, ঢাকা। বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এএফসি নারী ক্লাব কাপ খেলতে যাচ্ছে রাজশাহী স্টার্স এফসি। বাংলাদেশের জন্য বিষয়টিকে গর্বের বলছেন দলটির প্রেসিডেন্ট মুকসুদুল কামাল বাবু। এর আগে নারী এএফসি ক্লাব কাপে অংশ নেয়নি বাংলাদেশের কোনো ক্লাব। এই অংশগ্রহণকে শুধু ক্লাবের অংশগ্রহণ নয়, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাওয়া বলছেন দলটির প্রেসিডেন্ট মুকসুদুল কামাল বাবু। দেশি বিদেশি মিলিয়ে শক্তিশালী দল নিয়ে যাচ্ছে রাজশাহী স্টার্স এফসি। 7 আগস্ট থেকে বাংলাদেশে হবে ক্যাম্প, এরপর মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে দল। আমাদের জন্য অত্যন্ত গর্বের যে রাজশাহী স্টার্স এফসি প্রথমবারের মতো বাংলাদেশ থেকে এফসি ক্লাব কাপ খেলতে যাচ্ছে। এবং আমরা যেটা মনে করি যে এটা আমরা শুধুমাত্র রাজশাহী স্টার্স আমরা একটা ক্লাব হিসেবে খেলতে যাচ্ছি না, বরং আমরা আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। বাংলাদেশের পতাকা, বাংলাদেশের সম্মান এবং মর্যাদাকে তুলে ধরতে যাচ্ছি। আমাদের মূলত টিমে দেশি এবং বিদেশি উভয়ই সমন্বয় থাকছে এবং বাংলাদেশের জাতীয় টিমে যারা খেলেন ওমেন্স তাদের প্রায় প্রত্যেকেই আমাদের টিমে থাকছেন এবং এটার পাশাপাশি আমাদের নেপাল থেকে আরও কিছু প্লেয়াররা থাকবেন আর কি। সাবেক রিয়াল কোচ আলভারো আরবেলোয়া ফুলহ্যামের দায়িত্ব নিয়েই মূল দলের সাথে অনুশীলনে রেখেছিলেন ফারহান আলী ওয়াহিদকে। এবার মূল দলের সাথে অভিষেকটাও হলো বাংলাদেশি এই লেফট উইঙ্গারের। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ফারহান। আগামী উইন্ডোতে বাংলাদেশের জার্সিতেও মাঠে দেখা যেতে পারে তাকে। বাংলাদেশের ফুটবল ফ্যানদের জন্য স্বপ্নের মতো একটা দৃশ্য। ফুলহ্যামের জার্সি গায়ে মাঠে ছুটছেন ফারহান আলী ওয়াহিদ। হামজা চৌধুরীর পর দ্বিতীয় বাংলাদেশি ফুটবলার হিসেবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ মাতাবেন ফারহান। সাবেক রিয়াল কোচ আলভারো আরবেলোয়া দায়িত্ব নিয়েই ফুলহ্যামের মূল দলে ডেবু করালেন 19 বছর বয়সী বাংলাদেশি ফরোয়ার্ডকে। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে নরউইচের মুখোমুখি হয়েছিল ফুলহ্যাম। ম্যাচের 46 মিনিটে মাঠে নামেন ফারহান। যদিও ম্যাচটি 2-0 গোলে হেরেছে ফুলহ্যাম, তবে বাংলাদেশি ফ্যানদের জন্য এই ম্যাচের ফলাফল নয়, বরং ফারহানের অভিষেকটাই ছিল গুরুত্বপূর্ণ। ফারহান আলী ওয়াহিদ এর আগে ফুলহ্যামের বয়সভিত্তিক দলে খেলেছেন, তবে মৌসুম শুরুর আগে তিনি মূল দলের সাথে অনুশীলন শুরু করেন। আরবেলোয়ার অধীনে তার অনুশীলন দেখার পর থেকেই ভক্তদের মধ্যে আশার সঞ্চার হয়। তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে দেখা যাবে ফারহানকে। শেষ পর্যন্ত ভক্তদের সেই আশা পূরণ হলো। 25 আগস্ট ফুলহ্যামের ম্যাচ চেলসির বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচ দিয়েই শুরু হতে পারে প্রিমিয়ার লিগে ফারহানের মৌসুম। আর সেপ্টেম্বরের উইন্ডোতেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে ওয়াহিদের। ফারহান আলী ওয়াহিদ ইনশাআল্লাহ সেপ্টেম্বরে আসবে। জায়ান হাকিমের কাজ আমরা এখন মোটামুটি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সো আমরা এখন কাজ শুরু করবো, বাট ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোতে তাকে আমরা ইনভাইট করবো। আর আফটার দ্যাট আরও 2-3 সাথে কথা বলছি, ওটা এখনও মানে বড় জায়গা আসলে, বাট উই আর হোপিং আরও 2 থেকে 3 জন অ্যাড হবে। সেপ্টেম্বরের উইন্ডোতে পাওয়া না গেলেও এই লেফট উইঙ্গারকে দেখা যাবে সাপ মাথাতে। মাঠে হামজা আর আক্রমণে ফারহান যেন বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন অধ্যায়। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। ফারহান আলী ওয়াহিদ
বাংলাদেশের জন্য একটু বেশিই বিশেষ। ফুলহ্যামে অভিষেক হওয়া এই লেফট উইঙ্গার কাটাবেন বাংলাদেশের গোল খরা। সেপ্টেম্বরে আসছেন দেশে। সাফকে ঘিরে ৮ ঘাট বেঁধে নেমেছে বাফুফে। আয়োজন করবে ট্রাই নেশন টুর্নামেন্ট। নভেম্বরের আগেই বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন আরও ৪ থেকে ৫ জন অরিজিন ফুটবলার। ফারহানা আলী ওয়াহিদ বাংলাদেশের জন্য একটু বেশিই বিশেষ। হামজার পর দ্বিতীয় প্রিমিয়ার লিগের ফুটবলার, সেই সাথে বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা গোল স্কোরার না থাকার সমাধান হবেন ফারহান। ছড়িয়ে যেতে পারেন হামজার তারকা খ্যাতিও, কারণ এর আগে যে এরকম ফরওয়ার্ড আর পায়নি বাংলাদেশ। হামজা তপুদের উপরে উঠে গোল করার প্রবণতা কমিয়ে ডিফেন্সে আরও মনোযোগী হওয়ার ভরসাও হতে পারেন এই অরিজিন ফুটবলার। এতদিন ছিলেন ফুলহ্যাম এফসির বয়সভিত্তিক দলে, এবার মূল দলেও হয়ে গেল অভিষেক। প্রথম ম্যাচেই নজর কেড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার ও বর্তমান ফুলহ্যাম কোচ আলভারো আরভেলোয়ার। প্রথম ডাক পেয়েছিলেন অনুশীলন ক্যাম্পে, সেখানে মুগ্ধ হয়ে খেলিয়েছেন ম্যাচ। প্রথম ম্যাচে দল হারলেও ফুলহ্যামের ওয়েবসাইটে আলাদা করে বলা হয়েছে ফারহান আলী ওয়াহিদের কথা। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের জন্য কেন বিশেষ? ইংলিশ প্রিমিয়ার লিগের পরিবেশে বেড়ে ওঠা প্রতিভা। ফারহান ফুলহ্যামের একাডেমিতে দীর্ঘদিন ধরে খেলেছেন এবং 2025 সালে ক্লাবটির সঙ্গে পেশাদার চুক্তি করেন। সম্প্রতি তিনি ফুলহ্যামের সিনিয়র দলের প্রাক মৌসুমের ম্যাচেও অভিষেক করেছেন। এই পর্যায়ের ফুটবলার বাংলাদেশের জন্য বিরল। আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারেন। ফারহান মূলত লেফট উইঙ্গার। তার গতি, ড্রিবলিং, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে প্রতিপক্ষকে কাটিয়ে ওঠার ক্ষমতা এবং সুযোগ তৈরি করার দক্ষতা বাংলাদেশের আক্রমণকে আরও বৈচিত্র্যময় করতে পারে। তার পারফরমেন্সের জন্য তিনি ফুলহ্যামের প্রিমিয়ার লিগ 2 দলে প্রশংসা ও মাস সেরা হওয়ার স্বীকৃতিও পেয়েছেন। প্রবাসী ফুটবলারদের জন্য অনুপ্রেরণা। হামজা চৌধুরীর পর ফারহানের মতো আরেকজন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রতিভার বাংলাদেশকে বেছে নেওয়া দেখায় যে বাফুফের প্রবাসী ফুটবলারদের যুক্ত করার উদ্যোগ ফল দিচ্ছে। এর মধ্য দিয়ে ভবিষ্যতে আরও প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জাতীয় দলে আসতে উৎসাহিত হবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ। মাত্র 19 বছর বয়সে তিনি জাতীয় দলে যুক্ত হলে আগামী 1 দশক বা তারও বেশি সময় বাংলাদেশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তাকে শুধু বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের সম্পদ হিসেবেও দেখা হচ্ছে। শুধু ফারহান আলী ওয়াহিদ নয়, নভেম্বরের সাফকে সামনে রেখে অনেকটা 8 ঘাট বেঁধেই নেমেছে বাংলাদেশ। সেপ্টেম্বরে ফারহানের সাথে আসছেন আরও 4 থেকে 5 জন অরিজিন ফুটবলার। সেই তালিকায় ফারহানের সাথে আসার কথা রয়েছে জায়ান হাকিমেরও, যদিও তার কাগজপত্রের কাজ এখনও চলমান রয়েছে। সেপ্টেম্বরের আগে কাগজপত্রের কাজ শেষ হওয়া এবং ফিফার অনুমতি পাওয়ারও বিষয় রয়েছে। এছাড়াও আরও 2 থেকে 3 জন অরিজিন ফুটবলার আসার কথা রয়েছে বাংলাদেশে। এছাড়াও সাফের আগে সেরা প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে আয়োজন করতে চায় ট্রাই নেশন সিরিজ। ইতিমধ্যেই মঙ্গোলিয়া বাংলাদেশে এসে খেলতে সম্মতি জানিয়েছে। খোঁজা হচ্ছে আরও একটি দেশ। জাতীয় ফুটবল স্টেডিয়ামেই এই টুর্নামেন্ট করতে চায় বাফুফে। এদিকে মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তান বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে। ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে 106 নম্বরে থাকা দেশটা বাংলাদেশকে নিয়ে আগ্রহই বলে দেয় দলীয় শক্তিমত্তায় বাংলাদেশ এখন কতটা শক্তিশালী। নাম বলতে পারি ফারহান আলী ওয়াহিদ ইনশাআল্লাহ সেপ্টেম্বরে আসবে। জায়ান হাকিমের কাজ আমরা এখন মোটামুটি অ্যাপ্রুভাল পেয়ে গেছি, সো আমরা এখন কাজ শুরু করবো, বাট ডেফিনেটলি সেপ্টেম্বর উইন্ডোতে তাকে আমরা ইনভাইট করবো। আর আফটার দ্যাট আরও 2-3 সাথে কথা বলছি, ওটা এখনও মানে বড় জায়গা আসলে, বাট উই আর হোপিং আরও 2 থেকে 3 জন অ্যাড হবে ইনশাআল্লাহ। ঘরের মাঠে সাফ 23 বছরের অপেক্ষা। চ্যাম্পিয়ন হতে কোনো কিছুতেই কমতি রাখতে চায় না বাংলাদেশ। হামজা, শমিত, ফারহান, জায়ান হাকিমদের জন্য সেরা প্রস্তুতির ব্যবস্থা করতে চায় বাফুফে। সেই সাথে সাফের আগে দলের শক্তি আরও বাড়াতে যোগাযোগ করা হচ্ছে কয়েকজন অরিজিন ফুটবলারের সাথে। সাফ দিয়েই শুরু হোক বাংলাদেশের ফুটবলের নতুন উত্থান। তারপর এএফসি হয়ে একদিন বিশ্বকাপের মঞ্চে যাবে লাল সবুজরা। স্বপ্নটা এখনই একটু বাড়াবাড়ি মনে হলেও বাংলাদেশের মানুষ এই স্বপ্নটাই দেখেন।
মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপ ফাইনালের আক্ষেপ এখনও ভুলতে পারেনি আর্জেন্টিনা, তবে ভবিষ্যতের দিগন্তে দেখা দিচ্ছে নতুন আশার আলো। হাইতির একটি এতিমখানা থেকে দত্তক নেওয়া স্টিফেন কিকি রামোস এখন আকাশি সাদা জার্সির সম্ভাবনাময় মুখ। অন্যদিকে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও চলছে জোর আলোচনা। কোচ যদি থাকেন আর রামোস যদি প্রতিশ্রুতি পূরণ করেন, তাহলে 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার নতুন অধ্যায়ের কেন্দ্রবিন্দু হতে পারেন এই বিস্ময়কর কিশোর। কখনো কখনো ফুটবল শুধু ট্রফির গল্প লেখে না, লিখে থাকে ভাগ্য বদলে যাওয়ার গল্প। যে শিশুর শৈশব কেটেছে বাবা মায়ের স্নেহ ছাড়াই হাইতির একটি এতিমখানার ছোট্ট ঘরে, সেই শিশুই আজ কোটি আর্জেন্টাইন সমর্থকের নতুন স্বপ্ন। হয়তো একদিন সেই ছেলেই আকাশি সাদার জার্সিতে বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে পূরণ করবে একটি দেশের অপূর্ণতা। হাইতির রাজধানী পোর্ট অফ প্রিন্সের একটি এতিমখানা থেকে শুরু হয়েছিল কিকি রামোসের। পরে এক আর্জেন্টাইন পরিবার তাকে দত্তক নেয়। নতুন দেশ, নতুন ভাষা, নতুন সংস্কৃতি, সবকিছু আপন করে নেওয়া সেই শিশুই আজ আর্জেন্টিনা ফুটবলের সবচেয়ে আলোচিত কিশোর প্রতিভাদের একজন। 2026 বিশ্বকাপে শিরোপা হাতছাড়া করলেও আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটি ছিল লেফট উইং। পুরো টুর্নামেন্ট জুড়েই ওই পজিশনে কাঙ্ক্ষিত ধার খুঁজে পাননি লিওনেল স্কালোনি। তাই ভবিষ্যতের দল গড়তে একজন স্বাভাবিক লেফট উইঙ্গারের খোঁজে নজর ছিল কোচের। আর ঠিক সেই সময়ই আলোচনায় উঠে এসেছে এক অবিশ্বাস্য নাম, স্টিফেন কিকি রামোস। মাত্র 16 বছর বয়সেই ভেলেস সারফিল্ডের যুবদলে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন রামোস। লেফট উইংই তার সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা, তবে ডান প্রান্তেও সমান কার্যকর। বাপায়ের নিয়ন্ত্রণ, বিস্ফোরক গতি, ড্রিবলিং, প্রেসিং আর কাউন্টার অ্যাটাকে বয়সভিত্তিক ফুটবলে ইতিমধ্যেই তৈরি করেছেন আলাদা পরিচয়। চলতি মৌসুমে ভেলেজের যুবদলের হয়ে করেছেন 12 গোল। এর মধ্যে অ্যাথলেটিকো দে রাফায়েলার বিপক্ষে একাই করেছেন 4 গোল। দুর্দান্ত এই পারফরমেন্সই তাকে জায়গা করে দিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব 17 দলে। আকাশি সাদা জার্সি গায়ে চাপিয়ে রামোসের একটাই স্বপ্ন, একদিন সিনিয়র জাতীয় দলে খেলে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করা। আর বিশ্লেষকদের বিশ্বাস, স্কালোনির বহুদিনের লেফট উইং সমস্যার সমাধান হওয়ার সামর্থ্য রয়েছে এই কিশোরের মধ্যেই। তবে এমন সময়েই স্কালোনিকে ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। বিশ্বকাপ ফাইনালের পর বিদায়ের ইঙ্গিত দেওয়া এই কোচ সম্প্রতি এক শিশু ভক্তের দেওয়া 2030 বিশ্বকাপের চুক্তি লেখা প্রতীকী কাগজে স্বাক্ষর করেছেন। মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই দৃশ্য। শুরু হয়েছে প্রশ্ন, তাহলে কি 2030 পর্যন্ত থাকছেন স্কালোনি? এটি অবশ্য কোনো আনুষ্ঠানিক চুক্তি নয়, তবুও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে ধরে রাখতে মরিয়া। ভাবুন, এক পাশে থাকবেন সেই কোচ যিনি আর্জেন্টিনাকে নতুন স্বপ্ন দেখিয়েছেন, আর অন্য পাশে থাকবেন সেই ছেলে যার জীবন শুরু হয়েছিল একটি এতিমখানায়। যদি স্কালোনি থেকে যান আর কিকি রামোস উন্নতির এই পথ ধরে এগিয়ে যেতে পারেন, তাহলে 2030 বিশ্বকাপে আর্জেন্টিনার লেফট উইংয়ে দেখা যেতে পারে এই বিস্ময় বালককে। সেদিন হয়তো শুধু নতুন একজন উইঙ্গারের অভিষেক হবে না, প্রমাণ হবে জীবনের সবচেয়ে অন্ধকার শুরুটাও একদিন বিশ্বকাপের সবচেয়ে উজ্জ্বল মঞ্চে পৌঁছে যেতে পারে। গোলাম মোর্শেদ, স্টার প্লে। বিশ্বকাপ থেকে বিদায়, সমালোচনা আর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন। গত কয়েক সপ্তাহে নেইমারের নামের পাশে ছিল হতাশার গল্পই বেশি, কিন্তু বড় খেলোয়াড়রা হয়তো উত্তরটা দেন মাঠেই। বিশ্বকাপের পর প্রথম ম্যাচে সান্তোসের জার্সিতে ফিরেই করলেন জোড়া গোল। যদিও শেষ পর্যন্ত দল জিততে পারেনি, তবে 90 মিনিট জুড়ে যেভাবে প্রতিপক্ষের রক্ষণকে নাকানি চুবানি খাইয়েছেন, তাতে যেন পুরনো নেইমারকেই আবারও দেখতে পেল ফুটবল বিশ্ব। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। ক্লাব ফুটবলে ফিরতেই যেন বদলে গেল গল্পটা, বদলে গেলেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের দুঃস্বপ্ন আর পোকার খেলার বিতর্কের পর সান্তোসের হয়ে মাঠে নেমেই আবারও দেখালেন ব্রাজিলিয়ান পোস্টার বয় এখনও ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। চাপোকোয়েন্সের বিপক্ষে সান্তোসের ম্যাচটা শেষ হয়েছে 2-2 সমতায়, কিন্তু ম্যাচ রেজাল্ট ছাপিয়ে আলোচনায় নেইমারের পারফরমেন্স। জোড়া গোল করেছেন, শুধু গোলই নয়, পুরো ম্যাচ জুড়ে আক্রমণের প্রাণভোমরা তিনিই ছিলেন। 9টা শট নিয়েছেন, যার 5টাই ছিল লক্ষ্যে।
প্রতিপক্ষের গোলরক্ষককে বারবার ব্যস্ত রেখেছেন আর রক্ষণভাগকে রেখেছেন চাপে। সংখ্যাগুলো বলছে এটা ছিল অসাধারণ এক পারফরমেন্স। 90 মিনিটে 103 বার বল স্পর্শ করেছেন, 62টা পাসের মধ্যে সফল হয়েছে 48টা, তৈরি করেছেন একাধিক গোলের সুযোগ। শুধু গোল করার জন্য নয়, সতীর্থদের খেলাতেও প্রাণ এনে দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। বল পায়ে নেইমারের পুরনো জাদুটা ছিল চোখে পড়ার মতো। প্রায় 400 মিটার বল নিয়ে এগিয়েছেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের একের পর এক চ্যালেঞ্জ নিতে বাধ্য করেছেন আর ফাউলের শিকার হয়েছেন 4 বার। অবশ্য নিজেও হলুদ কার্ড দেখেছেন। অর্থাৎ পুরো ম্যাচ জুড়েই ছিলেন চাপোকোয়েন্সের ডিফেন্ডারদের সবচেয়ে বড় মাথা ব্যথা। নেইমার পারফরমেন্সের স্বীকৃতিও পেয়েছেন হাতে নাতে। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট সোফা স্কোর দিয়েছে 9.4 রেটিং, যা ছিল ম্যাচের সর্বোচ্চ। এই মৌসুমে ব্রাজিলিয়ান লিগে এখন পর্যন্ত 9 ম্যাচে নেইমারের গোল 6টা, সঙ্গে আছে 2টা অ্যাসিস্ট। সংখ্যা বলছে তিনি ধীরে ধীরে ফিরে পাচ্ছেন নিজের সেরা ছন্দ। তানজিম ওসিম, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।